হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ ইজি ফাইট। তো আজকে আমাদের প্র্যাকটিস সেট 3 লাস্ট রিভিশন আমরা করছি ডব্লিউবি এসএসসি গ্রুপ সিডি এর জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে, যেগুলো আমাদের 100% পরীক্ষার প্যাটার্ন ভিত্তিক। ওকে, তোমরা পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওতে অলরেডি দেখেছো যে কী ধরনের অঙ্ক থাকবে। তো সেই ধরনেরই একটি সেট, অর্থাৎ সেট 3তে আমরা আবার কিছু সেই ধরনের অঙ্ক করব এবং ইম্পর্টেন্ট কিছু অঙ্ককে রিভাইজ করব, যেটা তোমাদের স্কোরকে কিন্তু একদম বুস্ট করে দেবে, ফুল মার্কস তোমরা আনতে পারবে। ওকে, তো চলো দেরি না করে শুরু করা যাক। আর যে আমাদের ভিডিওর যে পিডিএফ সলভ পিডিএফ তোমরা কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, সেখানে জয়েন করে নিও। ওকে, তো লেটস বিগিন। তোমরা কপি অ্যান্ড পেপার নিয়ে রেডি হয়ে যাও। ওকে, কপি অ্যান্ড পেন নিয়ে রেডি হয়ে যাও। তো চলো তাহলে শুরু করা যাক। তো প্রথম অঙ্কটি একটা দারুণ অঙ্ক, দেখে মনে হচ্ছে ইজি। অবশ্যই ইজি যদি তোমরা সঠিক মেথড জেনে থাকো। তো এই অঙ্কটিতে আমি একটু শর্টসে দিয়েছিলাম যে যে এই ধরনের অঙ্ককে তোমাকে প্রথমে কী করে নিতে হবে, করণী নিরসন করে নিতে হবে। অনেকের হয়তো জানা নেই যে করণী নিরসন কি, আমি একটু রিভাইজ করে দিচ্ছি, একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো যখন তোমরা এই ধরনের কোনো অঙ্ক দেখো করণী নিরসন, এখানে দেখো আমাদের কি 9 এবং 8-এর মধ্যে ডিফারেন্স কত আছে, 1 আছে। তো আমাদের এক্ষেত্রে করণী নিরসন খুবই সহজভাবে আমরা করতে পারবো। কিভাবে? সিম্পলি তোমরা করো, বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করে দাও। বিপরীত চিহ্ন মানে দেখো কি বোঝাচ্ছি আমি, যে নিচে আমাদের √9 প্লাস √8 আছে, তো তুমি গুণ করে দাও √9 মাইনাস √8 দিয়ে। ওকে, তো এবার নিচে কি হয়ে যাবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √9-এর স্কোয়ার, আর মাইনাস হচ্ছে √8-এর স্কোয়ার, আর উপরে থাকছে কত, √9 মাইনাস √8। দ্যাট ইজ ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, √9 মাইনাস √8, আর নিচে কত পড়ে থাকবে, √9-এর স্কোয়ার করলে 9, আর √8-এর স্কোয়ার করলে 8, মানে নিচে পড়ে থাকছে কত আমাদের 1। তার মানে আমাদের কত হচ্ছে, করণী নিরসন করার পর √9 মাইনাস √8ই থাকছে। বোঝা গেল? এটাই হচ্ছে এই অঙ্কটির মেইন ফান্ডাটা, বুঝতে পারলে? এবার যদি এইভাবে সবারই আমরা করণী নিরসন করি, তাহলে কি আসবে, ব্যাপারটা এরকম আসবে যে √9 মাইনাস √8 আর √8 মাইনাস √7। ওকে, তো √7 মাইনাস √6, এবং ফাইনালি কী থাকবে, √6 মাইনাস √5। এবং দেখতেই পাচ্ছ যে কি হচ্ছে, সবগুলো টার্ম কেটে যাচ্ছে, শুধু কি পড়ে থাকছে, শুধু পড়ে থাকছে শুরুর টার্মটা এবং শেষের টার্মটা। ওকে, এবার √9 মানে কত, 3। এবং এবার এখানে একটু তোমাদেরকে কিন্তু পাজেল করে দিয়েছে, যে এই অঙ্কটাতে দেখো আমাদের √5 থাকছে, তো তোমার √5-এর মান জানতে হচ্ছে। ওকে, খুব সম্ভবত এই ধরনের অঙ্ক থাকলে তোমাদের মানটা দিয়ে দিবে। √5-এর মান হচ্ছে অলমোস্ট কত, 2.24 বা 25 বলতে পারো। ওকে, তারপরে আমার এখানে কত বিয়োগ করে দিতে হবে, 25, আর থাকবে কত, 0.75। ওকে, তো অপশনে কোথায় 0.75 আছে দেখে নাও। আচ্ছা, অপশনগুলো এখানে ডাবল অপশন হয়ে গিয়েছে, তো মনে করো আমাদের অপশন কত হচ্ছে, √75 হয়ে যাবে। ওকে, রুট 0.75 হয়ে যাবে, √75 না, সরি। তো সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে, 0.75, বুঝতে পারলে? ওকে, তো চলো নেক্সট কোশ্চেন। আর অবশ্যই এই ধরনের ভিডিওগুলো যদি তোমাদের হেল্প করে থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবে যে আরও কী ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন। অবশ্যই ইন্টারাক্টিভ লার্নিংয়ের জন্য আমাদের কী করবে, অবশ্যই হেল্প করবে সেই ধরনের তোমাদের সাজেশনগুলো। ওকে, তো প্রথম এই কোশ্চেনটা সিম্পলিফিকেশন থেকে। সিম্পলিফিকেশন এখানে কি বলেছে, সিম্পলিফিকেশনের মেইন ফান্ডা তোমাদের যদি সূচক রিলেটেড, ওকে, সূচক রিলেটেড সিম্পলিফিকেশন। এখানে কি বলেছে, -2 এর কিউব আছে, দেন আবার মাইনাস আছে। আচ্ছা, এটা তোমাদের জানা আছে কিনা বলো, যে এখানে দেখছো কত, 1/2 এর কিউব, আর 1/2 এর কিউব মানে আমরা কি করতে পারি, পাওয়ারটাকে কি করে দিতে পারি, -3 করে লিখতে পারি। হ্যাঁ, 1/2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 2 এর পাওয়ার -3, বুঝতে পারলে? তার মানে মাইনাস চিহ্ন তো এখানে থাকছে, আর 2কে আমরা 1/2 এর পাওয়ার, এই যে এটা দেখছো, সেটাকে আমি কি লিখতে পারি, 2 এর পাওয়ার -3, বুঝতে পারলে? ওকে, আর দেন কি থাকছে, 0.02 এর পাওয়ার কত, 3। তাহলে মাইনাসে মাইনাসে আমাদের কেটে গেল, প্লাস হয়ে গেল। তো আমি কি দেখছি, যে আর এখানে দেখতেই পাচ্ছ, যদি আমি পয়েন্টকে আমি উঠিয়ে দিই, ঠিক আছে, পয়েন্টকে যদি আমি ক্যান্সেল আউট করি, তাহলে কিন্তু এখানে কত আসবে, দেখো পরের লাইনে আমি লিখে দিই। প্রথমে এখানে আগে করে নাও, হ্যাঁ তোমাদের একটু সিম্পল করে দিচ্ছি আমি, তো বোঝার সুবিধার্থে। আচ্ছা, ঠিক আছে, তো এখানে আমি যদি পয়েন্টকে তুলে দিই, মানে কি হচ্ছে, 2 এর পাওয়ার 2/10 হচ্ছে, তার পাওয়ার হচ্ছে কত, কিউব হচ্ছে, বুঝতে পারলে? ওকে, তাহলে এবার দেখো আমাদের পুরো উপরে কতগুলো 2 দেখতে পাচ্ছ, 9টা 2 দেখতে পাচ্ছ, ঠিক কিনা? আর নিচে কত দেখতে পাচ্ছ, নিচে দেখতে পাচ্ছ আমাদের চিহ্নে কোথাও গড়বড় হলো কি, হুম 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 ঠিক আছে। তো
2 এর পাওয়ার কত হয়ে গেল এত। তো অপশনগুলো একটু আমাকে কনফিউজিং মনে হচ্ছে। 1 সেকেন্ড একবার দেখে নিচ্ছি। তো আমাদের এখানে ভুল হয়ে গেছে, দেখো আমি একটা চিহ্ন এখানে -3টা আমি লিখিনি, তাই না? তো -3টা লিখিনি, তার মানে আলটিমেট কী হচ্ছে আমাদের, যদি বেস সেম থাকে, বেস যদি সেম থাকে তাহলে কী হয়, পাওয়ারগুলো কী হয়, যোগ বিয়োগ হয়ে যায়। তো পাওয়ারগুলোতে কী হচ্ছে, আমার -3 আর হচ্ছে +3, তার মানে -3 কেটে যাবে, মানে এখানকার যে 2টা ছিল সেটা থাকবেই। তার মানে আমাদের কত পড়ে থাকলো, যে 2 এর পাওয়ার কিউব পড়ে থাকলো। ওকে, বুঝতে পারলে? সিম্পল নিয়মটা কি, যে এর পাওয়ার m, এর পাওয়ার n, এর পাওয়ার যদি x হয়, যখন এটাকে বলে বেস যখন একই থাকে তখন পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তো এখানে অনুরূপভাবে তাই হচ্ছে, এখানে 2 আছে, সবগুলো বেসগুলো একই আছে, হ্যাঁ কি না, বেসগুলো একই আছে, তো পাওয়ারের যোগ বিয়োগ হবে, তো পাওয়ার যোগ বিয়োগ হয়ে গেল। আর নিচে আমাদের কত পড়ে থাকবে, 10-এর কিউবই পড়ে থাকবে, তাই না? আর তাহলে কত হচ্ছে 8, আর হচ্ছে নিচে কত 1000, তার মানে কত হচ্ছে 8-এর 3 ঘর আগে কি হবে, দশমিক হবে, তাই না? তো আমাদের অ্যান্সার প্লাসে থাকবে কি মাইনাসে থাকবে, অফকোর্স প্লাসে থাকবে। ওকে, তো অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন বি। বোঝা গেল? ওকে, নেক্সট অঙ্কে বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো, যেটা কিনা কত, যাকে 3 গুণ করলে আমাদের কি হয়, 18, 30 এবং 21, 18, 30, 21 এবং 12 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হয়। তো একটা সংখ্যা আছে যাকে 3 গুণ করব, তবেই কিন্তু 18, 30, 21 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। তার মানে 18, আর কোন সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা, তো 18, 30, 21 এবং 12 দ্বারা যে ক্ষুদ্রতম সংখ্যাটিকে ভাগ যায় সেটা কি, তাদের এলসিএম, আর সেটাই হচ্ছে আমাদের 3x এর ভ্যালু। বুঝতে পারলে কি না? ওকে, তাহলে চলো লসাগু বের করা যাক। তো লসাগু বের করার নিয়ম তোমরা বিভিন্নভাবে করতে পারো, আমি যেভাবে করি আমার লসাগুর ভিডিওতে দেখে নিতে পারো, সেভাবে তোমরা করতে পারো প্র্যাকটিস করে। তো আমি যেভাবে করি, তোমরা কী করবে, প্রথম যে বড় সংখ্যাটা আছে সেই বড় সংখ্যাটাকে উপরে লিখে দাও। এবার তোমরা সবগুলোকে ডিভিজিবল করে দেখো, যে 30কে যদি আমি 18 দিয়ে ভাগ করি কত হচ্ছে, 3 6 18, আর হচ্ছে 5 6 30, আর যাচ্ছে না কারণ নিচে 3 পড়ে থাকে। ওকে, তো 18 হয়ে গেল। 21 দিয়ে আমরা যখন করব তখন 7 পড়ে থাকবে। অনুরূপভাবে 12 দিয়ে যখন করব আমাদের কত পড়ে থাকবে, দেখো 30, 3 আর 7কে যখন আমি ভাগ করব 12 দিয়ে, 3 4 12, আর 2 পড়ে থাকছে, আর 15, আর যাচ্ছে কি, কাটাকুটি যাচ্ছে না, তার মানে একটা 2 পড়ে থাকবে। তার মানে সিম্পলি লসাগু আমরা বের করতে পারলাম। লসাগু সমান সমান কত হয়ে গেল, এখানে দেখতেই পাচ্ছ যে আমাদের, তোমরা যদি সিম্পল করে রাখো, এখানে কত আছে দেখো, 90 ইন্টু 14, তাই না? তো গুণ করলে কত হচ্ছে, 4 লং 36, হাতে 3 মানে 126, তো 1260। তার মানে আমাদের এলসিএম সমান সমান কত হয়ে গেল, যে আমি একটু বললাম যে এই যে 3x আছে, সেই 3x দেখতে পাচ্ছ যে ক্ষুদ্রতম সংখ্যাটাকে 3 গুণ করলে আমাদের যে সংখ্যাটা আসে সেটাকে ভাগ যায়, তার মানে তাদের লসাগু হচ্ছে আমাদের কত, 1260। তার মানে এখন আমরা বলতে পারি যে 3x ইকুয়াল টু কত, 1260। কিন্তু অরিজিনালি সংখ্যাটা কত, অরিজিনালি সংখ্যাটা হচ্ছে x, তো 3 দিয়ে ভাগ করে দিলে 3 4 12, অর্থাৎ 420। তো সঠিক সংখ্যাটি কোনটি হবে, 420, যাকে গুণ করলে আমরা কি পাবো, লসাগু পাবো। কার লসাগু পাবো, 18, 30, 21 এবং 12-র লসাগু পাবো। দ্যাট ইজ 18, 20 এবং 12 দিয়ে যে ক্ষুদ্রতম সংখ্যাটিকে ভাগ যায় সেটা হলো 1260, 1220 না 1260। এবার আমাদের লসাগু কিন্তু চাইনি, আমরা কি করছি, 3 গুণ করার পরে সেই লসাগু করেছি, তার মানে অ্যান্সার কী হবে, আমাদের 3 দিয়ে ভাগ করে দিতে হবে, তাই না? সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে, 420। ক্লিয়ার? ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেনে কি বলেছে, যে দুটি সংখ্যার লসাগু আর গসাগু যথাক্রমে দিয়ে দিয়েছে এবং একটি সংখ্যা দিয়েছে। তো এই কোশ্চেনটা বারবার রিপিট হচ্ছে, কারণ এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। লসাগু গসাগুর মধ্যে যদি তোমাদের অঙ্ক থাকে তাহলে এই ধরনের একটা ডিভিজিবিলিটির অঙ্ক থাকতে পারে, অ্যান্ড দেন এই অঙ্কটি থাকতে পারে। এই অঙ্কটি কি, যে লসাগু গুণন গসাগু সমান সমান কি, সংখ্যা দুটির গুণফল হয় অলওয়েজ। তো ইজি, তো তোমরা সংখ্যা দুটোর লসাগু এবং গসাগু বলেই দিয়েছে, আর একটি সংখ্যা 35 বলে দিয়েছে, তো অন্য সংখ্যাটি কত। তো n2 ইকুয়াল টু কত হয়ে যাবে আমাদের, 315 ইন্টু 7 আর ডিভাইডেড বাই 35। তো কাটাকুটি করলে কত হচ্ছে, 5 আর 5 দিয়ে গেলে 5 6 30 আর 3 5 15, দ্যাট ইজ 63 হয়ে যাবে আমাদের অপর সংখ্যাটি। তো অপশনে নেই, তো কোনোটি নয়, তো আমাদের 63 অবশ্যই হবে এখানে। ওকে, এদের কোনোটি নয়, এর এখানে অ্যান্সারটা হবে। বোঝা গেল? ওকে, গ্রেট।
তো নেক্সট কোশ্চেন বলছে শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ বছরের সুদ আসলের 2/5 অংশ হবে। বলেছে শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 হবে। ভালো করে কেয়ারফুলি পড়ে দেখো যে আসল যদি পি হয়, সুদ যদি আই হয় সিম্পল ইন্টারেস্ট, আর যদি সুদ আসল যদি এ হয়। বলছে 10 বছরের, আমাদের বিজনেস কত বছরের? 10 বছরের। ওকে, 10 বছরের কী হবে, যে সুদটা হবে কি না, সেই সুদটা সুদ আসলের, মানে সুদ আসল যদি 1 হয়, সেই সুদ আসলের কত গুণ হবে? 2/5 গুণ কে হবে? সুদ হবে। 10 বছরের যে সুদটা হবে সেটা সুদ আসলের 2/5 গুণ হবে। বুঝতে পারলে? যদি আমার সুদ আসল 1 টাকা হয়, সেই সুদ আসলের 2/5 গুণ কি হবে? সুদ হবে। 10 বছরের সুদ। কত বছরের সুদ? 10 বছরের সুদ হবে। বুঝতে পারলে? এবার তাহলে আমি যদি এটাকে অনুপাতে কনভার্ট করি তাহলে কি হচ্ছে, যে আমি দেখতে পাচ্ছি 2 টাকা 2:5 হয়ে যাচ্ছে। আচ্ছা, 2 যদি 5 হয় তাহলে বলো তো আমার আসল কত হবে? 3 টাকা হবে। কারণ 3 টাকাতে 2 টাকা আর্ন করবো, তবেই তো 5 টাকা আমার সুদ আসল হবে, তাই না? আসল 3 টাকা হলে 2 টাকা যদি সুদ আমি লাভ করি, তাহলে আমার সুদ আসল কত হচ্ছে? 5 টাকা হচ্ছে। এবার বলো তো তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো এই, যে আমি টোটাল সিম্পল ইন্টারেস্ট কত টাকা আর্ন করতে পারলাম, যে 10 বছরে লিখছি, হ্যাঁ, 10 বছরে আমাকে কিন্তু কি বের করতে বলেছে? সুদের হার কত। ওকে, সুদের হার মানে 1 বছরের, কিন্তু 10 বছরে আমি কত টাকার সুদ আর্ন করেছি? যে 3 টাকাতে আমি 2 টাকা সুদ আর্ন করেছি। ওকে, তাহলে 100 টাকাতে আমি কত 1 টাকা আর্ন করেছি, সেটা হচ্ছে আমার সুদের পার্সেন্টেজ। আর এটা মানে আমার কত পার্সেন্টেজ হবে? এটা মানে হচ্ছে আমার কত? 66.2/3% হচ্ছে। ওকে, 66.2/3%। ওকে, কিন্তু এটা কয় বছরের সুদ? 10 বছরের সুদ। তাহলে 1 বছরের সুদ কত হবে? সেটাই তো আমাদের সুদের হার, তাই না? রেটটা মানে তো 1 বছরের। তাহলে 10 বছরের সুদ যদি আমার যদি কত হয়? 66.2/3 হয়, তাহলে 1 বছরের সুদ কত হয়ে যাবে? সেই 66.2/3কে আমি কত দিয়ে ভাগ করে দেবো? তো এই জন্যই আমি বলছি যে এটা আগেই বের করার দরকার নেই, তোমরা এটাই রেখে দাও, 200/3 রেখে দাও, আর তাকে কত দিয়ে ভাগ করে দাও? তাকে ভাগ করে দিও 10 দিয়ে। কেন 10 দিয়ে ভাগ করলাম? কারণ হচ্ছে এই যে পুরো টার্মটা ছিল, এটা কয় বছরের সুদ ছিল? 10 বছরের সুদ ছিল। তাহলে 1 বছরের সুদ বের করতে হবে, তো আমি 10 দিয়ে ভাগ করে দেবো, সিম্পল। তো কেটে গেল, তার মানে আমাদের অ্যান্সার কত হচ্ছে? 20/3। আর 20/3 মানে কত? 6.2/3%। তো সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশন সি। বোঝা গেল? ক্লিয়ার? গ্রেট। নেক্সট কোশ্চেন। তো কোনো ব্যক্তি ব্যাংকে বাৎসরিক 5% সরল সুদে হারে 2400 টাকা জমা রাখলো। ওকে, এবার এই টাকা থেকে 3000 টাকা একটা জিনিস কিনতে চায়, মানে সে কত জমা রেখেছে? দেখো তোমরা কিন্তু অঙ্কগুলো আমি মনে করে দিই, আমি শুরুতে হয়তো বলতে ভুলে গেছি, তোমরা প্রথমে চেষ্টা করো যে নিজে করার। ওকে, তারপরে ভিডিওটি দেখো, তাহলে কি হবে, তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে এবং তোমরা সলিউশনটাও সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এবং কনসেপ্টগুলো রিভিশন হয়ে যাচ্ছে। ওকে, বাস, তো এটা চেষ্টা করবে। ওকে, গ্রেট। চলো, তো প্রথমে আমরা একটু দ্রুত যাচ্ছি, কারণ কি সময় টাইম সেভিং করতে, খুবই স্লোলি গেলে কিন্তু আমাদের একটা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই না? তো আমার ইনভেস্ট করা, আমার টাকা ছিল কত? 2400 টাকা। তো আমি সিম্পল ইন্টারেস্টে আমি ওটাকে ইনভেস্ট করে দিলাম, যাতে করে আমার টাকাটা বেড়ে কত হয়? 3000 টাকা হয়। আমি আর 3000 টাকা দিয়ে আমি কোনো একটা জিনিস কিনতে পারি। আর সুদের হার কত ছিল? 5% ছিল। সুদের হার কত ছিল? 5% ছিল। তাহলে কত বছর লাগবে? ওকে, সুদের হার কত বছর লাগবে আমার এই জিনিসটা হতে, তাই না? আচ্ছা, তো সিম্পলভাবে যদি তোমরা বুঝতে চাও, ওকে, তো একটা কাজ করো, আমরা অনুপাত দিয়েই করছি, হ্যাঁ কি না? দেখো, যদি আমার 2400 টাকা আসল থাকে, তাহলে আমি কি করেছি? 600 টাকা আমার কি হয়েছে? 600 টাকা আমার সুদ হতে হবে। আসল 2400 টাকা, 600 টাকা সুদ, তবেই তো এই দুটো যোগ করে তো এটা সমান হবে, তাই না? তার মানে আমার এখানে কত টাকা আমি সুদ আর্ন করলাম? সিম্পল ইন্টারেস্টের পার্সেন্টেজ কত হলো? যে আমার 2400 টাকাতে আমি 600 টাকা সুদ আর্ন করলাম। তার মানে কাটাকুটি করলে তোমরা কত পার্সেন্ট সুদ দেখতে পাচ্ছ এখানে? সেই সুদ মানে তোমরা দেখতে পাচ্ছ, আমি যদি একবারে করতে পারতাম তারপরে করে দিলাম, তার মানে কাটাকুটি করলে কত হচ্ছে? 4 দিয়ে 25, তাই না? বা একবারে তোমরা করতে পারো যে 600/2400 মানে হচ্ছে 1/4, আর 1/4 মানে 25%, ডিরেক্টলি করতে পারো। ওকে, তো আমি 25% সুদ আর্ন করেছি। সুদ মানে কি? টোটাল সুদ। এটা কি?
টোটাল। আচ্ছা, তাহলে এবার আমাদের অঙ্কে আসো। আমি এক বছরে এটা কি করি, এক বছরে করি। এক বছরে যদি 5% আমি আর্ন করি, তো 25% আর্ন করতে আমার কত বছর যাবে বলো তো? কত বছর যাবে? 5 বছর যাবে না? তো সেই 5 বছরই আমার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে? সুদ আমি এক বছরে কতটুকু আর্ন করি, কতটুকু কামাই, 5 বছর 1% সরি 1 বছরে আমি 5% আর্ন করি, তো 25% আমাকে টোটাল সুদ যদি আর্ন করতে হয়, তাহলে আমাকে কত বছর আমাকে ইনভেস্টেড থাকতে হবে, ওখানে টাকাটা ইনভেস্ট করে রাখতে হবে 5 বছর। দ্যাট ইজ আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশন ডি। ক্লিয়ার? গ্রেট। নেক্সট কোশ্চেন। ওকে ওকে নেক্সট কোশ্চেন। তো বলছে রাজু দুটি ক্যালকুলেটর প্রতিটি 1500 টাকায় বিক্রি করে এবং সেটি 25% লাভে দুটি ক্যালকুলেটর কিনেছে। দেখো কিন্তু রাজু দুটি ক্যালকুলেটরের প্রতিটি, আচ্ছা, তো CP1 মানে আমাদের একটা জিনিস ক্যালকুলেটর 1500 টাকায় কিনেছে, অপর ক্যালকুলেটরটিও 1500 টাকায় কিনেছে। কিন্তু হয়েছে কি, সে একটিতে 25% লাভ করে বিক্রি করেছে এবং অন্যটিতে 25% ক্ষতি করে বিক্রি করেছে। তাহলে তার লাভ ক্ষতির পরিমাণ কত? কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে? তো সিম্পল অঙ্ক। ওকে, তো তো প্রথমটিতে যখন সে 25% ক্ষতি করেছে, তখন SP1 কত হবে? লাভ করেছে যখন, তখন কত হবে? তো তোমরা চাইলে ক্যালকুলেশন করতে পারো, বেশ করে ক্যালকুলেশন করতে পারো, কিন্তু আমি ক্যালকুলেশনে যাচ্ছি না, খুব ইজি করে দিচ্ছি। যে 25% মানে কত? 4, 4-এ কত হবে? 4-এ 5, 4-এ 5 হয়ে যাবে। ওকে, 4 টাকা থাকলে এখানে 5 টাকা হয়ে যাবে। আর এই ক্যালকুলেটরটাতে কী হবে, যে এটা তো প্রফিট ছিল, আর একটা ক্যালকুলেটরে কী হচ্ছে, 25% লস, মানে এখানেও 4 টাকায় 1 টাকা লস হবে। তার মানে 4 টাকা জিনিসটা সে SP2 যখন মানে যখন বিক্রি করবে, তখন কয় টাকায় বেচবে? যদি আমরা অনুপাতে ভাবি, অনুপাতে ভাবছি, দেখো হ্যাঁ কি না, অনুপাতে ভাবছি, 1 সেকেন্ড। প্রথমটার ক্ষেত্রে এটা গেল, আর পরেরটার ক্ষেত্রে কত হবে? 4:3 হয়ে যাবে। বুঝতে পারলে? এবার ভালো করে দেখো, তার মানে আমি যদি এটাকে সাজিয়ে লিখি, তোমাদের জন্য একটু গুছিয়ে দিচ্ছি ব্যাপারটা, হ্যাঁ কি না? তো ব্যাপারটা এটা হয়ে গেল যে তোমরা ডাইরেক্টলি এটাকে কী দিয়ে করতে পারো? এবি রুল দিয়েও করতে পারো। কেন এবি রুল দিয়ে? দেখো যে আমার 4 টাকার জিনিস প্রথমটার ক্ষেত্রে কত হচ্ছে? 5 টাকায় বেচছি, তারপরে হচ্ছে 4 টাকার জিনিস 3 টাকায় বেচছি, তার মানে কত হচ্ছে? 16 টাকার জিনিস আমি কত টাকায় আমি বিক্রি করছি? 15 টাকায়। ওকে, 16 টাকার জিনিস 15 টাকায় বিক্রি করছি, তাই না? তাহলে তার ক্ষতির পরিমাণ কত হচ্ছে? ক্ষতির পরিমাণ তোমরা এখানে ক্যালকুলেট যদি করো, আমাদের হচ্ছে 1 ইউনিট কত হচ্ছে? 1 ইউনিট ক্ষতি হচ্ছে। ওকে, আচ্ছা 1 সেকেন্ড, আমরা একটা ভুল করেছি, সরি। বলছে রাজু দুটি ক্যালকুলেটর প্রতিটি 1500 টাকায় বিক্রি করেছে। 1 সেকেন্ড, এখানে 1500 না, 1500টা এখানে হবে। ওকে, তাই তো ভাবছি যে 1500টা এখানে হবে। প্রথম ক্যালকুলেটরও 1500 টাকায় বিক্রি করেছে, আর পরেরটাও 1500 টাকায় বিক্রি করেছে। সরি। ওকে, তো এবার যে ব্যাপারটা হচ্ছে, তার মানে কি হচ্ছে, আমাদের 16 টাকার জিনিস আমরা কত টাকায় বিক্রি, জাস্ট ডাটাটুকু ভুল হয়েছে, আর কোনো সব ঠিক আছে কিন্তু, হ্যাঁ, অনেকভাবে করা যায়। দেখো তিনটে মেথড দিয়ে তো আমরা করতেই পারি এই অঙ্কটিকে, তিনটে মেথড দিয়ে তো করতেই পারি। তো এতটা এক্সপ্লেইন করা সম্ভব না, ওকে, এই মুহূর্তে, কারণ তাহলে তো পুরো এটার উপরই ক্লাস একটা হয়ে যাবে। ওকে, তো এবার দেখো শুধুমাত্র আমরা এতটুকু দেখছি যে সিপি আর এসপির যখন আমরা তুলনা করছি, যে প্রথম মূল্য দ্রব্যটার ক্ষেত্রে কী হচ্ছে, ফার্স্ট আইটেমের ক্ষেত্রে কত হচ্ছে? 4 টাকার জিনিস 5 টাকায় বেচছি, আর দ্বিতীয় আইটেমের ক্ষেত্রে কি 4 টাকার জিনিস 3 টাকায় বেচছি। তার মানে কত হলো? 16 টাকার জিনিস আমি 15 টাকায় বেচছি। আর দুটো জিনিস আমার কত ছিল বলো তো? দুটো জিনিসের দাম কত ছিল? 3000 টাকা। 1500 প্লাস 1500, 3000। তার মানে এই 15 মানেই কত? এই 15 মানেই হচ্ছে 3000 টাকা। মানে কত গুণ হলো? 200 গুণ, তাই না? কত গুণ হলো? 200 গুণ, 200 ইউনিট। ওকে, বুঝতে পারলে? 200 ইউনিট, বা এইভাবে ভাবতে পারো যে আমাদের এখানে কত টাকা লাভ বা লস হয়েছে, ক্ষতির পরিমাণ কত? এ দেখো ক্ষতির পরিমাণ কত? আমাদের 1 ইউনিট, 1 ইউনিট। তাহলে ক্ষতি কত হয়েছে? ক্ষতি সমান সমান হচ্ছে 1 ইউনিট। ক্ষতি সমান সমান কত? 1 ইউনিট। বুঝতে পারলে? আর 1 ইউনিট মানে কত সেটা আমরা বের করব, যে 15 ইউনিট মানে, 15 ইউনিট মানে কত? 3000 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে হচ্ছে 200 টাকা। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 1 ইউনিট ইকুয়াল টু কত? 200 টাকা। বুঝতে পারলে? 200 টাকা। ক্লিয়ার? পুরো এক্সপ্লেন করে বোঝালাম। প্রথমে একটু গড়বড়ে গিয়েছিল ব্যাপারটি, তো জাস্ট একটু কেয়ারফুলি না পড়ার কারণে। ঠিক আছে, এটা একটা মেথড হতে পারে। ঠিক আছে, আরও অন্য মেথড করতে পারি, যে আমরা এসপিকে সমান করে করতে পারি। ঠিক আছে, তো এটা দিয়ে শুরু করেছিলাম, এটা দিয়ে শেষ করলাম। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে চায়ের দাম 30% বৃদ্ধি পেয়েছে, বর্তমানে একটি চায়ের দাম কত? 78%।
78 রুপিস। ওকে, তাহলে পূর্বের দাম কত ছিল? তার মানে ওল্ড প্রাইস এবং নিউ প্রাইসের যদি আমরা পার্সেন্টেজের তুলনা করি, যে 30% মানে কত, 10 টাকায় 3 টাকা বৃদ্ধি হওয়া। ওকে, তার মানে 10 টাকা যদি আগে দাম থাকে, 100 টাকা না, আমি 10 টাকা দিয়ে করছি, তোমরা 100 দিয়েও করতে পারো। তো 10 টাকা যদি আগে দাম থাকে, এখন হচ্ছে কত, 13 টাকা। আর বর্তমান দাম এখানে কত বলেছে, 78। তার মানে এই 13 মানেই কত, 78, দ্যাট ইজ 6 গুণ। তাহলে আগের দামও কয় গুণ হবে, 6 গুণই হবে। তার মানে আগের দাম কত টাকা ছিল, 60 টাকা ছিল। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? গ্রেট। নেক্সট কোয়েশ্চেন। কোনো বইয়ের ধার্য মূল্য 165 টাকা এবং এটি 132 টাকায় বিক্রি করা হয়। ওকে, ধার্য মূল্য কি, মানে মার্কেট প্রাইস বা মার্ক প্রাইস। তো সেল করছি কত, 132 টাকায়। তো 165 টাকার জিনিস আমি কত টাকায় বিক্রি করছি, 132 টাকায় বিক্রি করা হচ্ছে। তো শতকরা ছাড় কত দিচ্ছি? তো সিম্পলি এখানে ছাড় যদি আমরা করি, তাহলে কত দেখছি, যে 33 টাকা ছাড় দিচ্ছি, তাই না? কত টাকা ছাড় দিচ্ছি, 33 টাকা ছাড় দিচ্ছি। তো 165 টাকাতে আমি 33 টাকা ডিসকাউন্ট কত দিচ্ছি, তাই না? ডিসকাউন্ট ক্যালকুলেট করছি, ডিসকাউন্ট হচ্ছে ডিসকাউন্ট পার্সেন্টেজ ক্যালকুলেট করছি। তাহলে আমাদের কত দিয়ে, 100 দিয়ে গুণ করে দিতে হবে, তাই না? কারণ হচ্ছে 165 টাকা যদি আমার ধার্য মূল্য হয়, সেখানে আমার ছাড়ের পরিমাণ কত, 33 টাকা। ওকে, তো এখানে কত হলো, 1/5। আর 1/5 মানে কত, 1/5 মানে আমার হচ্ছে 20%। ওকে, তো আমরা ডিসকাউন্ট আমরা কত পার্সেন্ট দিচ্ছি, 20% দিচ্ছি। ক্লিয়ার? গ্রেট। নেক্সট কোয়েশ্চেন বলেছে, একটি ঘড়ি 10% ক্ষতিতে, তো এ এ একটি ঘড়ি 10% ক্ষতিতে বি এর কাছে বিক্রি করে। তো এ বি সি তিনজন আছে। এ কি করছে, বি এর কাছে 10% ক্ষতিতে একটা ঘড়ি বিক্রি করলো। গ্রেট। ওকে, তারপরে কি বললো, যে বি 10% লাভে সি এর কাছে বিক্রি করে। আর বি কত পার্সেন্ট লাভে বিক্রি করলো, 10% লাভে বিক্রি করলো। তাহলে সি যে দামে কিনেছে, এ যদি সেই দামে বিক্রি করতো। আচ্ছা, পরে দেখি। এতটুকু করার পরে আগে আমরা সাজিয়ে নিই ব্যাপারটা কেমন। যে দেখো, যখন এ থেকে বিতে যাচ্ছি, কত টাকা হচ্ছে, 10% লস হচ্ছে। আর 10% মানে কি, 10% মানে হচ্ছে 10 টাকায় 1 টাকা। তার মানে এ বিকে 10 টাকায় 1 টাকা লসে বিক্রি করেছে, দ্যাট ইজ 9 টাকায় বিক্রি করেছে। অনুরূপভাবে এবার বি যখন সিকে বিক্রি করেছে, তখন কত, 1 টাকা প্রফিট করেছে, মানে 10 টাকায় 1 টাকা প্রফিট করেছে, মানে 11 টাকায় বিক্রি করেছে। যদি এটাকে সাজিয়ে নিই, তাহলে কত হচ্ছে, 9। কেন দিলাম, যে আমি বলেছি যে এস টু বি টু সি যদি বের করো, যে যার সামনের ব্ল্যাঙ্কস সেটা সে পূরণ করে। তো 9-এর সামনের ব্ল্যাঙ্কস কে পূরণ করবে, 9 পূরণ করবে। আর 10-এর সামনের ব্ল্যাঙ্কস কে পূরণ করবে, 10 পূরণ করবে। তাহলে এ কত টাকা দিয়ে কিনেছিল, 100 টাকা দিয়ে। বি কত টাকা দিয়ে কিনেছিল, 90 টাকা দিয়ে। আর সি কত টাকা দিয়ে কিনেছিল, 99 টাকা দিয়ে। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেন, নেক্সট কি বলেছে, যে সি যে দামে কিনেছে, সি কত দামে কিনেছে বলো তো, 99 টাকায়। ওকে, তো সি কত দামে কিনেছে, সিপি মানে সি কত দামে কিনেছে, সি কিনেছে 99 টাকায় কিনেছে। এ যদি সেই দামেই বিক্রি করতো, এবার বলো তো, এ কত টাকা দিয়ে কিনেছে, 100 টাকা দিয়ে। এ সি যে দামে কিনেছে, এ যদি সেই দামে বিক্রি করতো, ঠিক আছে না? এবার এ তো বিকে বিক্রি করছে, এ তো সিকে বিক্রি করেনি। তো ডাইরেক্টলি তোমাদেরকে করতে বলছে, যে কি করতে বলছে, যদি এমনটা হতো যে এ যত দামে কিনেছিল, ঠিক আছে, সি যে দামে কিনেছে, মানে সি যত দামে কিনেছে, সি কত টাকা দিয়ে কিনেছে, 99 টাকা দিয়ে। আর সেটাই যদি এর বিক্রয় মূল্য হতো, ঠিক আছে না? তো এর কেনা দাম কত ছিল, এর কেনা দাম ছিল 100 টাকা। এবার ধরে নাও, বলছে যে এ যদি কত টাকায়, 99 টাকায়, মানে সি যে দামে কিনেছে সেখানে বিক্রি করতো, তাহলে কি হতো, তাহলে কত বা লাভ বা ক্ষতি হতো। তাহলে এখানে কি লাভের তো প্রশ্নই নেই, ক্ষতি হয়ে যেত। কত হতো, লস কত হয়ে যেত, 1% লস হয়ে যেত। কারণ 100 টাকাতে 1 টাকা লস হচ্ছে এখানে। তো আমাদের সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন এ। বোঝা গেল? ভেঙে বললে এটা। আর অথবা তোমরা ডাইরেক্টলি এটাও করতে পারো, এখানে এবি রুল ইউজ করতে পারো। কি করতে পারো, এবি রুল। ওকে, এবি রুল ইউজ করতে পারো। এবি রুল দিয়ে কীভাবে করতে পারো, 1 সেকেন্ড। কখন আমরা বুঝবো যে আমাদেরকে এবি রুল ইউজ করতে হবে, কখন বুঝবো, যখন ফ্লো একই দিকে থাকবে। দেখো, এই দিকেও আমাদের 10% কমছে, আবার এইদিকেই আবার কি হচ্ছে, 10% বৃদ্ধি হচ্ছে। আর আলটিমেটটা চাচ্ছে যেহেতু ফ্লো একই দিকে, তো আলটিমেটটা আমাদের একবারে আমরা বলতে পারি যে -10 + 10 প্লাসে মাইনাসে -10 × 10/100, দ্যাট ইজ 10 কেটে গেল, আর পরে থাকলো 1। তো ক্ষতি হবে কত, 1%। বুঝতে পারলে? এভাবে করতে পারি এবি রুল দিয়ে। বোঝা গেল? তো অঙ্ক জানা থাকলে অনেকভাবেই তোমরা করতে পারবে। ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেনে বলেছে যে কোনো পরীক্ষায় 58% ইংরেজিতে, 68% অঙ্কে পাশ করলো। দেখো, প্রথমে পাশের ডাটা দিয়েছে। কিসের ডাটা দিয়েছে, পাশের ডাটা। কেয়ারফুলি দেখে নাও, ইংলিশে কত পার্সেন্ট পাশ করেছে, 68%। এবং ম্যাথে কতজন পাশ করেছে,
সরি 58% ইংলিশে, এবং ম্যাথে পাস করেছে 68%। ক্লিয়ার। উভয় বিষয়ে ফেল করেছে। তো এবার দেখো ফেইলের যে ডাটাটা আছে সেটা বোথ মানে দুইটা সাবজেক্টেই ফেলের ডাটা আছে কত পার্সেন্ট, 17%। তো এই অঙ্কের যে মেইন ফান্ডাটা, সেই ফান্ডাটা হলো এই যে তোমরা কি করে নেবে, তোমরা বোথের যে ডাটাটা যদি ফেলে বোথ মানে উভয় বিষয়ে কি পাস করেছে কি ফেল করেছে, আমাদের যে ডাটাটা দেওয়া উভয় বিষয়ে ফেল করেছে সেই ডাটাটা দেওয়া। তো তোমাকেও কি করতে হবে, ইংলিশে কত ফেল করেছে সেটা বের করে নিতে হবে। তো ইংলিশে যদি 58% পাস করে তাহলে 42% কী করেছে, ফেল করেছে। আর ম্যাথেও তাহলে ফেল কত করবে, 68% যদি পাস করে তাহলে 32% ফেল করবে। এবার তোমার অঙ্কটা ইজি হয়ে যাবে, তুমি শর্টকাট দিয়েও করতে পারো, অথবা আমি ডায়াগ্রাম দিয়ে যেমন এর আগের অঙ্কে বুঝিয়ে দিয়েছিলাম এর আগের ক্লাসে, সেই রকমই একটা ডায়াগ্রাম দিয়ে তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। ওকে। তো কি হচ্ছে ব্যাপারটা এই যে আমার উভয়, এটা কিসের ডায়াগ্রাম, এটা হচ্ছে ফেলের ডায়াগ্রাম গেল। ওকে, ফেলের ডায়াগ্রাম। ওকে, তো উভয় বিষয়ে ফেল করেছে কত, 17। আর এটা যদি ইংলিশ হয় আর এটা যদি ম্যাথ হয়, ওকে, এটা যদি ইংলিশ হয়, এই সাইডটা যদি আমি একটা কাজ করে দিই, এটাকে গ্রিন করে দিই, গ্রিনটা হচ্ছে ম্যাথ। ওকে, গ্রিনটা হচ্ছে ম্যাথ। তাহলে আমার পুরো ম্যাথের গণ্ডি কতটুকু, ম্যাথের গণ্ডি হচ্ছে আমার 32%। সরি দুটোই হলো, এটা ইংলিশ করে দিই, ইংলিশ হচ্ছে আমার কত, 42%। ওকে, তার মানে ম্যাথের এইটুকুতে আমার কত হতে হবে, এইটুকুতে আমার 15 হতে হবে, কারণ পুরো ম্যাথটা তবেই তো 17 আর 15 মিলে কত হচ্ছে, 22 হচ্ছে। 17 আর 15 মিলে আমার কত হচ্ছে, 32 হয়ে যাচ্ছে, তাই না। আর ইংলিশে কত হচ্ছে, ইংলিশে 42% ফেল, তো 17 এখানে থেকেই গিয়েছে, তার মানে আমার ইংলিশের এখানে কত হয়ে যাবে, 25 হয়ে যাবে। বুঝতে পারলে। এবার দেখো তো টোটাল ফেল তাহলে কত হচ্ছে, টোটাল ফেল হচ্ছে আমার যে কোনো বিষয়ে ফেল তো হচ্ছে 15 প্লাস 25 প্লাস 17। ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু এখানে কত হচ্ছে, 30, 40 আর 57 কত হচ্ছে, 57%। এবার অ্যান্সার কী চেয়েছে, বলছে উভয় বিষয়ে কতজন, 215 জন পাস করেছে। অ্যান্সার এটা সবসময় এটাই চায় যে উভয় বিষয়ে যদি ফেল দেওয়া থাকে তাহলে অ্যান্সার তোমাদের সবসময় চাবে বোথ সাবজেক্টে পাস কতজন করেছে। বোথ সাবজেক্টে পাস কতজন হবে, 100 থেকে তোমাদের 57% বিয়োগ হয়ে যাবে, তাই না। কারণ এরা হচ্ছে সবাই ফেল, তাহলে 100 জন যদি ছাত্র হয় সেখান থেকে সব ফেলগুলো বাদ দিলে তো সব বিষয়ে পাসের কনসেপ্টটা আসবে, তাই না। তো বিয়োগ করলে কত হচ্ছে, আমাদের হচ্ছে 43%। ওকে, আর এই 43% মানেই কত হবে, আমাদের 215। আর 1% মানে কত হচ্ছে, যে আমাদের 5 জন। আর আমাদের মোট ছাত্র সংখ্যা পরীক্ষার্থী কতজন হবে, 100%। 100% দ্যাট ইজ ইকুয়াল টু কতজন হয়ে যাবে, 500 জন। তো সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে, আমাদের অপশন ডি। বোঝা গেল। ওকে, ক্লিয়ার যে কীভাবে ভেঙে করতে হয়। এখানেও একটা শর্টকাট তোমরা এইভাবে ইউজ করতে পারো, যে x প্লাস ওয়াই মাইনাস জেড। ওকে, দেখো আমি সেটাই করেছি, যে এই দেখো এটা x প্লাস ওয়াই মাইনাস জেড কোথায় ছিল বলো তো, মাইনাস জেড ছিল এই অ্যাকচুয়ালি এই দুটো যোগ করার পরে দেখো এই যে 40, x প্লাস ওয়াই মানে হচ্ছে ইংলিশ এবং ম্যাথে পাস ফেল কত, 32। আর সেখান থেকে আমি উভয় বিষয়ে ফেল কত বিয়োগ করেছি, আর সেখান থেকে 100, এটা করলে তোমাদের কত আসবে, 43 ডাইরেক্টলি আসবে। বুঝতে পারলে, এটাও তোমরা শর্টকাট ইউজ করতে পারো, ঠিক না। 43 আসছে না 56 আসছে, 42 4 1 সেকেন্ড, 17, এইভাবে তোমরা সরি ঠিক আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে দেখা যাক। কোশ্চেন নাম্বার 12 আমাদের একটা পার্সেন্টেজের বেসিক্স কোশ্চেন থেকে। তো তোমরা এখানে অলরেডি দেখে নিলে সুদের অঙ্ক, প্রফিট অ্যান্ড লসের অঙ্ক খুবই দারুণ দারুণ অঙ্ক ছিল। ওকে, খুবই হেল্প করবে তোমাদের প্রিপারেশনের জন্য হোপফুলি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে বলেছে আমাদের পার্সেন্টেজের বেসিক অঙ্ক। তো 64% এর মানে কি, গুণ 5/8 প্লাস ওয়াট মানে আমি এক্স ধরে নিলাম, আর এর 30% মানে হচ্ছে 3/10। 30% মানে কত, 3/10, দ্যাট ইজ ইকুয়াল টু 121। ক্লিয়ার। তো আর কিছুই থাকলো না, অঙ্কটাতে হয়েই গেল। 8 5 8 40 অ্যান্ড দেন হচ্ছে 3x/10 ইকুয়াল টু 121 অ্যান্ড 3x/10 ইকুয়াল টু দ্যাট ইজ ইকুয়াল টু 181। ওকে, অ্যান্ড এক্স ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, 3 27 ইন্টু 10, 270, দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের অ্যান্সার অপশন এ। ক্লিয়ার, গ্রেট। নেক্সট কোশ্চেন, বোঝা গেল কিনা। ওকে,
গ্রেট। তারপরে বলেছে এক্স একটি কাজ কত দিনে করতে পারে, এক্স একটি কাজ 20 দিনে করতে পারে, ওয়াই একটি কাজ কত দিনে করতে পারে, 12 দিনে করতে পারে, ওয়াই ওই কাজটি একা 9 দিন করে ফেললো, এক্স কত দিনে শেষ করবে। ওয়াই ওই কাজটি একা 9 দিন করলো, বাকি কাজ এক্স কত দিনে করবে। ওকে, তো অনেকভাবে করা যায়। আমি তোমাদেরকে সিম্পল বেসিক্স দিয়ে, যেটা আমার এখানে অফলাইন স্টুডেন্টদেরও আমি যেটা দিয়ে শিখিয়েছি আমি সেটা দিয়েই বলছি, তো সবারই হেল্প হবে। তো মনে করো যে আমার 60 যদি আমার টোটাল কাজ হয় তাহলে আমার এক্সের এফিসিয়েন্সি কত 3 এবং ওয়াই এর কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি কত 5। ওকে, এবার অঙ্কে আসো। এবার বলেছে প্রথমে কে কাজ করেছে, ওয়াই কাজ করেছে। ওয়াই পার ডে কতগুলো কাজ করতে পারে, ওয়াই পার ডে 5 ইউনিট করতে পারে, তো 5 ইউনিট করতে পারে। আর ওয়াই কতদিন কাজ করেছিল, 9 দিন কাজ করেছিল, দ্যাট ইজ 45 ইউনিট কাজ হয়ে গেছে। ঠিক আছে না, 45 ইউনিট কাজ হয়ে গেছে। ওকে, তাহলে বাকি কাজ কতটুকু থাকলো, বাকি কাজ হচ্ছে আমার কত, 60 ইউনিট কাজের মধ্যে 45 ইউনিট কাজ হয়ে গেছে, দ্যাট ইজ 15 ইউনিট কাজ আমার পড়ে আছে, তাই না। এই বাকি কাজটুকু কে করবে, এক্স করবে, তাই না। এক্স কতদিনে করবে, তো 15 ইউনিট কাজ পড়ে আছে। আর এক্স পার ডে কতটুকু করতে পারে, পার ডে 3 ইউনিট কাজ করতে পারে, দ্যাট ইজ ইকুয়াল টু 15 ইউনিট কাজ করতে এক্সের কতদিন সময় লাগবে, 5 দিন সময় লাগবে, দ্যাট ইজ এক্স বাকি কাজটুকু 5 দিনে শেষ করে ফেলবে। বোঝা গেল, ক্লিয়ার। গ্রেট, নেক্সট কোশ্চেন। অসুবিধা আছে কোনো, নেই না। আমি একবার এক্সপ্লেন করে দিচ্ছি যে আমরা যদি টোটাল মনে করো 60টা গাছ আছে, আমাকে 60টা গাছ কাটতে হবে। 60টা গাছ যদি কাটতে হয় তাহলে 20 এক্স যদি 20 দিনের টেন্ডার নেয় তাহলে পার ডে তাকে 3টা করে গাছ কাটতে হবে। আর যদি ওয়াই যদি পুরো কাজটা টেন্ডার নেয় আর 12 দিনে শেষ করতে চায় তাহলে প্রতিদিন 5টা করে গাছ কাটতে হবে। তো আমি প্রথমে ওয়াইকে 9 দিন কাজ করালাম। ওয়াই তো প্রতিদিন 5টা গাছ কাটতে পারে, তাহলে 9 দিনে 45 গাছ কাটা হয়ে যাবে। আর 60টা গাছের মধ্যে 45টা যদি গাছ কাটা হয়ে যায় 15টা গাছ থাকবে, এবং তারপরে কাকে ডাকবো, তারপরে এক্সকে ডাকবো। এবং এক্স পার ডে কটা গাছ কাটতে পারে, 3টা, আর 15টা গাছ কাটতে তার 5 দিন লাগবে। ক্লিয়ার, জান। ওকে, নেক্সট কোশ্চেনে বলেছে যে 12 জন লোক 4 দিনে শেষ করতে পারেন কোনো একটি কাজ। তো 12 জন লোক 4 দিনে একটি কাজ, এক অংশ বা কাজ বা 100% কাজ শেষ করতে পারে। যদি কি বলেছে, এর 8 গুণ কাজ, কত গুণ কাজ নেব, এই যে কাজ নিচে থাকে তোমরা জানো, এম ডি টি বাই ডাব্লিউ ইকুয়াল টু M1 D1 বাই W1। আমি আমার সময় এবং কার্য টাইম অ্যান্ড ওয়ার্কের ডিটেলস ক্লাস আমার WBSSC গ্রুপ সির প্লে লিস্টে আছে, সেখান থেকে দেখে নিতে পারো, তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং খুবই ইম্পর্ট্যান্ট একটি ক্লাস, ওখানে আমি সমস্ত ধরনের টাইপগুলো কিন্তু সেখানে রেখে দিয়েছি। ক্লিয়ার, গ্রেট। তাহলে আমার কাজ যদি 8 গুণ হয় তাহলে আমি এখানে কত লিখে দেবো, 8। ওকে, এবার আমাকে সেকেন্ড কন্ডিশনটা কি, সেকেন্ড কন্ডিশনটা বলেছে কাজ অর্ধেক সময় করতে হবে। আমাকে আগে কত দিন দিয়েছিল, 4 দিন, কিন্তু এখন দেবে কত দিন, 2 দিন। করতে গেলে কতজন লোক লাগবে, এবার কতজন লোক লাগবে সেটা আমার দেওয়া নেই, সেটা আমি বের করবো, তাই না। তো হয়ে গেল, 4 দিয়ে আমি কেটে দিচ্ছি, তার মানে এম ইকুয়াল টু কত হচ্ছে, আমার হচ্ছে এখানে 12 গুণন 4 হয়ে গেল, তাই না, হ্যাঁ কি না, এতটুকুই তো। তারপরে হচ্ছে 16 গুণন 12 মানে কত হচ্ছে, 6 12 72 হাতে 7 12 আচ্ছা 192, সরি। তো 192 জন আমার লোক লাগবে। এবার কেয়ারফুলি কোশ্চেনটা পড়ে নেবে, যদি মনে করতে এক্সট্রা কতজন লোক লাগবে তখন কিন্তু ব্যাপারটা অন্যভাবে করতে আমি 12 বিয়োগ করে দিতাম। তো এখানে আমাদের কতজন লোক লাগবে, অর্ধেক দিনে অর্ধেক সময়ে এবং 8 গুণ কাজ করতে গেলে 192 জন লোক লাগবে। ক্লিয়ার, গ্রেট। নেক্সট কোশ্চেন বলেছে একটি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কত, 504। তো টোটাল 504 জন ছাত্রছাত্রী আছে, 504 জন বয়েজ অ্যান্ড গার্লস আছে, এবং বালক এবং বালিকার অনুপাত কত, 13:11। ক্লিয়ার, ওকে। যদি আরও 12 জন বালিকা ভর্তি হয়, গার্লস কতজন ভর্তি হয়েছে, আরও 12 জন গার্লস ভর্তি হয়েছে, তাহলে বালক বালিকার নতুন অনুপাত কত হবে। ক্লিয়ার, বালক বালিকার নতুন অনুপাত কত হবে। তো তো এখানে কিছুই করার নেই, খুবই ইজি ব্যাপার, যে তোমরা প্রথমে পরে আগে এটা এখানে দেখে নাও যে আমার টোটাল বালক বালিকা কতজন আছে, 24 ইউনিট আছে, তাই না। টোটাল বালক বালিকা কত ইউনিট আছে, 24 ইউনিট। আর সেই 24 ইউনিট মানেই কত, 504 জন। কতজন, 504 জন। তাহলে বলো তো, তাহলে আমার 24 ইউনিট মানে যদি 504 জন হয়, তার মানে কি হচ্ছে, 1 ইউনিট মানে কত হচ্ছে, 1 ইউনিট মানে হচ্ছে 24 দুগুণে 48, 21 জন। কত হচ্ছে, 21 জন, ঠিক কি না, 21 জন। তার মানে 13 ইন্টু 13 সঙ্গে যদি আমি 21 গুণ করে দিই তাহলে কি পাচ্ছি, আমি টোটাল বালক পাচ্ছি। আর গার্লসের সঙ্গে যদি 21 গুণ করে দিই তাহলে আমি কি পাচ্ছি, টোটাল
গার্লস পাচ্ছি। এবার বালক বালিকার নতুন অনুপাত বের করতে বলেছে, তো আমাকে এটাকে গুণ করে নিয়ে তারপরে অনুপাত বের করে নিতে হবে, তাই না? তো 13, 21, 63, 3 হাতে 6, 21 আর হচ্ছে 27, আর এখানে হচ্ছে 2, 3, 1, 231, তাই না? এটাই তো হবে। ওকে, তো এই অনুপাতটাকে যদি সিম্পলি করি তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। অনুপাতটাকে আমরা যদি সিম্পল করি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, তাই না? বুঝতে পারলে কি না? আমি আরেকবার তোমাদেরকে এক্সপ্লেইন করে দিচ্ছি। তো দেখো, আমার টোটাল হচ্ছে বালক বালিকার অনুপাত কত, 13:11, আর সেটাকে যদি যোগ করি তাহলে টোটাল কতগুলো হচ্ছে, 24 ইউনিট হচ্ছে। আর সেই 24 ইউনিট মানে কি, আমার টোটাল জনসংখ্যা মানে ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল, 504। তাহলে 24 ইউনিট মানে যদি 504 হয়, 1 ইউনিট মানে কত হবে, 21 জন। তাহলে 13 ইউনিট মানে 13কে 21 দিয়ে গুণ করলে আমরা ছাত্র সংখ্যা পাচ্ছি। আর গার্লস মানে 11 ইউনিট, আর 1 ইউনিট যেহেতু 21 জন, তাহলে 11 ইউনিট মানে 21 গুণন 13 মানে 231 জন। ওকে, তো 231 হওয়ার পরে আমরা এবারে এটাকে সিম্পলিফাই করে নেব, তাহলেই হবে। তো দেখতেই পাচ্ছি 7, 3, 9, 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে। তো 3 লং 27, 91, আর 3 দিয়ে যদি কাটি, 3 আসতে 91 হলো না? 3 দিয়ে 3 লং 27, 3 1 3, হ্যাঁ। আর কোথাও ভুল করলাম কি? না 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 না, ওকে ঠিক আছে। তারপরে হচ্ছে 3 7 21, 21, 21, 3 7 21, ওকে। তো হচ্ছে 91:977। আর কোথাও কাটাকাটি যাচ্ছে? 7 13, হ্যাঁ যাচ্ছে। 7 13 91, আর হচ্ছে 7 11 77। 13:11 অপশনে কোথাও নেই কেন? কোথাও ভুল করলাম, ভুল করলাম, ভুল করলাম। হ্যাঁ, ভুল করেছি। কোথায় ভুল করেছি বলো তো? হ্যাঁ, একটু ভুলে যায়, স্লিপ মিস্টেক। আমরা অঙ্ক করতে করতে আসল ডাটাটাই ভুলে গেছি। দেখো, বলেছে আরও 12 জন বালিকা নতুন ভর্তি হয়েছে। তো তোমরা 12 জন বালিকা অ্যাড করে দিবে না এখানে? 12 জন বালিকাকে তো অ্যাড করতে হবে, তাই না? তার মানে 12 জন বালিকা অ্যাড করলে আমাদের কত হচ্ছে, 3, আর এখানে হচ্ছে 4। এবার ঠিক আছে, তাই না? এবার ঠিক আছে, এবার করো তাহলে। 3 লং 27, 91 হচ্ছে, আর 3 8 24, 81 হয়ে যাচ্ছে। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, 91:81, দ্যাট ইজ অপশন এ। ক্লিয়ার? গ্রেট। কারো কোনো অসুবিধা নেই? হোপফুলি। নেক্সট কোশ্চেনে কী বলেছে, যে দুজনের মাসিক আয়ের অনুপাত, যে ইনকামের অনুপাত কত, ইনকামের অনুপাত দিয়েছে, যে এ এবং বি এর ইনকামের অনুপাত হচ্ছে, 1 সেকেন্ড হলো। তো আমার ক্লাস মূলত লাইভ ক্লাসের মতোই, হ্যাঁ। আমি ডিরেক্ট ওয়ান শটে রেকর্ড করি, এমনটা নয় যে আমাকে কাটশট এডিট করতে হয়। ওকে, তো ডিরেক্টলি এডিট আমি লাইভ ক্লাসের মতোই আমি পুরো ক্লাসটাই কিন্তু নিয়ে নিই। ওকে, জাস্ট তোমরা কমেন্ট লাইভ করতে পারো না, এতটুকুই। ওকে গ্রেট। তো চলো, বলেছে এ এবং বি এর যদি আয়ের অনুপাত কত, 9:7 হয়, 9:7 হয়, এবং তাদের মাসিক খরচের অনুপাত। তো ইনকাম থেকে, ইনকাম করার পরে আমি কি করতে পারি, ইনকাম করার পরে আমি খরচ করতে পারি, আর কি করতে পারি, সেভিংস করতে পারি, তাই না? তো তাদের খরচের অনুপাত কত বলেছে, 4:3। এবং যদি তারা মাসে 2,000 টাকা করে সঞ্চয় করে, দুজনেই কিন্তু সঞ্চয় করে, তো সেভিংস কত হচ্ছে, সেভিংস হচ্ছে 1:1। বুঝতে পারলে? সেভিংস হচ্ছে 1:1। তো আয় ব্যয়ের আমার একটা সেপারেট ভিডিও আছে, সেখান থেকে পুরো কনসেপ্ট তোমরা ক্লিয়ার করে নিতে পারো। ওকে, নতুবা এখানে একটু দেখে নাও যে কীভাবে আমরা ইজিলি করতে পারি। তোমাকে প্রথম যেটা অবজার্ভ করতে হবে, দেখতে হবে যে এখানে কতটুকু কমেছে। এখানে 9 থেকে 4 বাদ গেলে কত হয়, 5 থাকে। আবার এখানে 7 থেকে 3 বাদ গেলে কত হয়, 4 থাকে। তো 5:4 হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি, নর্মালি যদি আমরা হিসাবটা করি। তার মানে আমাদের হিসাব কোথাও গড়বড়ে আছে, মানে আমাকে ডিরেক্টলি আমি এই অনুপাতটা দিয়ে অঙ্ক করতে পারছি না আপাতত। তাহলে আমাকে কি ট্রিটমেন্ট করতে হবে এখানে? তো দেখো, এখানে আমার সিম্পল যেটা ফান্ডা, যদি তোমরা ওই ভিডিওটা ডিরেক্ট আমি লিঙ্ক দিয়ে দেবো, আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। এই অঙ্কটার লিঙ্কটা আমি দিয়ে দেবো। তো এখানে আমাকে অনুপাতে কত গুণ করলে এই জিনিসটা আসবে সেটা দেখে নাও কীভাবে। তোমরা প্রথমে করবে কি, এভাবে গুণ করে দেবে প্রথম লাইনটাকে, প্রথম সারিটাকে গুণ করো, এবং গুণ করার পরে বিয়োগ করে দাও। বিয়োগ করলে তোমাদের অ্যান্সার কত আসবে, পার্থক্যটা কত আসবে দেখো। তো 7 এবং 9-এর মধ্যে পার্থক্য, 1 সেকেন্ড। তো 7 এবং 9 গুণ করলে কত হচ্ছে, 9 একে 9 হচ্ছে, এবং 7 একে 7 হচ্ছে। তো আমাদের পার্থক্য কত হচ্ছে, 2। সেই 2 দিয়ে নিচের সারিকে গুণ করো। বুঝতে পারলে? এবার পরের কাজটা হচ্ছে নিচের রো, তোমার যে রোটা আছে সেটাকে গুণ করা। 4 একে 4, 3 একে 3। ওকে, তো এখানে কত হচ্ছে, পার্থক্য 1 হচ্ছে। তো উপরের সারিকে কত দিয়ে গুণ করো, 1 দিয়ে গুণ করো। তার মানে আমরা নতুন অনুপাতটা কী পাচ্ছি, তোমরা একটু দেখে নাও। আমি যদি সিম্পল করে লিখি এই কাজটা করার পর, ওকে, তাহলে কি হচ্ছে, আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এ এবং বি
ইনকাম হবে 9:7, কারণ প্রথম সারিতে আমার 1 দিয়ে গুণ করা আছে। খরচ কত হচ্ছে 4 দুগুণ 8, 3 দুগুণ 6। এবার তোমরা যদি সেভিংস দেখো, 9 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1, আবার 7 থেকে 6 বিয়োগ করলে কত হয় 1। তার মানে আমাদের অনুপাতটা কিন্তু মিলে গিয়েছে। এবার 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 আমাদের বলেছে তবে তাদের মাসিক আয়ের পরিমাণ কত। এবার খুবই ইজি, দেখো এই 1 মানে কত ছিল, প্রত্যেকে 2000 টাকা করে সঞ্চয় করত, আবার বিও কিন্তু 2000 টাকাই সঞ্চয় করত। তাহলে 1 মানে যদি 2000 হয়, তাহলে এর 9 মানে কত হবে, 9 গুণন 2000। আর বি এর 7 মানে কত হবে, 7 মানে 2000। দেখি দ্যাট ইজ এর ইনকাম কত হবে 18,000 টাকা, আর বি এর ইনকাম কত হবে 14,000 টাকা। ক্লিয়ার? তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন এ। ক্লিয়ার? গ্রেট। বোঝা গিয়েছে এই মেথডটা? আমি একবার তোমাদেরকে রিভাইজ করে দিচ্ছি। কি করবে, যখন দেখলে যে 9 থেকে 4 বিয়োগ করে 5 হচ্ছে, আর 7 থেকে 3 বিয়োগ করে 4 হচ্ছে, তো 5:4 হচ্ছে, তো অনুপাত তো 1:1 মিলছে না, তখন তোমাকে একটা স্পেশাল ট্রিটমেন্ট করতে হবে, যেটা আমি বললাম যে উপরের সারিকে এইভাবে ক্রস মাল্টিপ্লিকেশন করো, কালারটা ফলো করবে, তাহলেই হয়ে যাবে গ্রিন কালার অ্যান্ড ব্ল্যাক কালার। এই যখন আমি করলাম, তো দেখো গ্রিন কালার দিয়ে কী করেছি, উপরের সারিকে গুণ করেছি, 9 একে 9, 7 একে 7, পার্থক্য হচ্ছে 2, সেই 2টা এখানে চলে আসলো, গ্রিন কালারটা দেখতে পাচ্ছ, গ্রিন কালারটা। এবার দেখো ব্ল্যাক কালারটা, নিচের সারিকে আমি গুণ করলাম, ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, 4 একে 4, 3 একে 3, আর এই যে পার্থক্যটা হবে 4 আর 3-এর পার্থক্য 1, সেটাকে আমি উপরের সারিতে দিয়ে গুণ করলাম, আর আমরা নতুন অনুপাত পেলাম 9:7 আর 8:6। দেখতে পাচ্ছ, এই যে 4 দুগুণ 8, 3 দুগুণ 6, এই 2 দিয়ে গুণ করার পর, বুঝতে পারলে? আর সেভিংস আমাদের তো অলরেডি বলে দিয়েছে, সেভিংস এখানে দেখতে পাচ্ছ মিলে গিয়েছে। 9 টাকা থেকে 8 টাকা যদি খরচ করি, তাহলে আমার জমবে কত 1 টাকা, আর এই 1 টাকা মানে ওরা বলে দিয়েছে কত 2000 টাকা। দেখতে পাচ্ছ এখানে 2000 টাকা। ওকে, তার মানে ইনকাম কত, 9 ইউনিট হলে 9 দুগুণ 18,000, আর 7 ইউনিট হলে 7 দুগুণ 14,000। ক্লিয়ার? গ্রেট। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কী বলেছে, একটি ট্রেন 2 ঘন্টায় ওকে ওকে তো তো 2 ঘন্টায় একটি ট্রেন 2 ঘন্টায় কত দূর যাচ্ছে, 2 ঘন্টায় 35 কিলোমিটার বেগে কত দূর যাবে বলো তো? তো যদি স্পিড 2 ঘন্টা সময় দেই, আর 35 কিলোমিটার স্পিড হয়, তাহলে কত দূর যাবে, 2 ইন্টু 35, তার মানে হচ্ছে 70 কিলোমিটার যাচ্ছে, তাই না? 70 কিলোমিটার যাচ্ছে, বুঝতে পারলে? 35 কিলোমিটার স্পিড। ওকে, এটা ডিস্টেন্স, এটা টাইম, এটা স্পিড। ওকে, এবার পরেরটা কী হচ্ছে, 3.5 ঘন্টা। তো 3.5 ঘন্টা সময় মানে 3.5, আর 3.5 ঘন্টায় কত দূর যাবে, 3 ঘন্টায় হচ্ছে 180, আর পরে হচ্ছে 210, তাই না? তো দেখো 60 ইন্টু 3.5 ঘন্টা মানে কত, 3.5 ঘন্টা মানে হচ্ছে 7/2। ওকে, তার মানে হচ্ছে 210, তার মানে কত দূর যাবে, 210 কিলোমিটার যাবে। আর কতক্ষণ সময় লেগেছে, 3.5 ঘন্টা সময় লেগেছে। আর স্পিড কত, স্পিড তো হচ্ছে আমাদের কত, 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এভাবে আমরা তাহলে পুরোটা বের করে নিলাম। তারপরে আবার কত হচ্ছে, 2.5 ঘন্টা সময় দিয়েছে, 2.5 ঘন্টায় কত দূর যাবে, 2.5 ঘন্টায় মানে হচ্ছে 1 ঘন্টায় যদি 70 যায়, তাহলে 2 ঘন্টায় হচ্ছে 2 ঘন্টা, আচ্ছা এভাবে করে নিতে পারো, মুখে মুখেও করা যায়, তো আমি করেছি 2.5 ঘন্টা মানে 5/2, তো 2 দিয়ে যদি কাটি 35, আর 35 5-এ কত, 5-5-25, 2 3-5-15, 175 কিলোমিটার। তো মানে কত কিলোমিটার যাচ্ছে, 175 কিলোমিটার। আর কত সময় লেগেছে, 2.5 ঘন্টা, এখানে 3.5 ঘন্টা, এখানে এত, আর এখানে স্পিড কত ছিল, 70 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, এবার বলছে সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ কত। তো গড় গতিবেগের কনসেপ্টটা কি, গড় গতিবেগের কনসেপ্টটা হলো যে টোটাল ডিস্ট্যান্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্ট্যান্স আমাদের কত, দেখো 70, 210 এবং 175-এর যোগফল, তাই না? 70, 210 এবং 175-এর যদি যোগফল, তাহলে কত কত হচ্ছে, যে 280 আর হচ্ছে 175, দ্যাট ইজ ইকুয়াল টু 5, 7 7 15, 5 হাতে 1, 3 আর 4 4, 4 5 5। আর টোটাল সময় আমাদের এখানে কত লেগেছে, 2, 3.5 আর 5, আর 3.5 আর এটা যদি যোগ করি, তাহলে কত হচ্ছে, যে 3.5 আর 5 আড়াই হচ্ছে 6, 6 আর 2 8, 8 ঘন্টা, তাই না? তো এটা আমরা কাটাকুটি করলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তো অ্যান্সার পুরোপুরি যাবে কি, পুরোপুরি তো যাবে না, দ্যাট ইজ আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন ডি। ঠিক কি না? অপশন ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে। করে দেখতে পারো যে 8 দিয়ে যদি আমরা 455কে ভাগ করি, তাহলে কত হচ্ছে, 5 8 40, আবার 5 থাকছে, 5 থাকছে, তাহলে 6 8 48 থাকছে কি না, তো 56 চলে এসছে। তো 56 দিয়ে একটাই আনসার আছে, অপশন ডি। বোঝা গেল? তো মেইন যে কনসেপ্টটা, সেটা আমি কি বললাম, যে গড় গতিবেগ মানে কি হচ্ছে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো আমরা কি বলেছি, এখানে যদি 35 কিলোমিটার প্রতি ঘন্টা যদি স্পিড হয়, 60 কিলোমিটার প্রতি ঘন্টা যদি স্পিড হয়, 70 কিলোমিটার প্রতি ঘন্টা যদি স্পিড হয়, তাহলে ওই 2 ঘন্টায় তাদের যে রেসপেক্টিভ সময়টা দিয়েছে, সেই 1 সেকেন্ড,
তাদের যে রেসপেক্টিভ সময়টা দিয়েছে সেই সময়ে কতটুকু যাচ্ছে সেটা তোমাদেরকে বের করে নিতে হবে, তাই না? এখানে বলছে 35 কিলোমিটার স্পিডে 2 ঘন্টা গেলে কত দূর যাবে, আমার ডিস্টেন্স 70। 60 কিলোমিটার স্পিডে 3.5 ঘন্টা গেলে কত দূর যাবে, 210। আর 70 কিলোমিটার স্পিডে 2.5 ঘন্টা গেলে কত দূর যাবে, 175। আর সেই টোটাল ডিস্টেন্স আর এই যে টোটাল সময় সেটা যোগ করে দিয়ে ভাগ করে দিলে কত হয়ে যাবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে 56.87। ক্লিয়ার, গ্রেট। নেক্সট কোশ্চেন। নেক্সট কোয়েশ্চনে কী বলেছে, এ ঘন্টায় 4 কিলোমিটার গতিবেগে একটা জায়গা থেকে যাত্রা শুরু করলো। ওকে, এ একটা জায়গা থেকে যাত্রা শুরু করেছে কত স্পিডে, 4 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে। ওকে, এবং 3 ঘন্টা পর, তো 3 ঘন্টায় অলরেডি এত দূর চলে এসছে, কত দূর গেল, 3 ঘন্টা। আর 3 ঘন্টায় কত দূর রাস্তা কভার করলো অলরেডি, তো ইন্টু 3 ঘন্টা, দ্যাট ইজ 12 কিলোমিটার রাস্তা ক্রস করে দিয়েছে, ক্রস করে ফেলেছে কে, এ। এ এখানে। এবার 3 ঘন্টা পরে বি আবার এখান থেকে যাত্রা শুরু করলো, এবং বি এর স্পিড কত, বি এর স্পিড হচ্ছে 5.5 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, তো চোর পুলিশের অঙ্কের মতো, তো বি এর স্পিড বেশি, তো বি কী করবে, একে মেকআপ দেবে। কতটুকু মেকআপ করছে স্পিডকে, মানে রিলেটিভ স্পিড কত হবে, যে 5.5 থেকে আমাদেরকে 4 বিয়োগ করতে হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 1.5 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি যাচ্ছে। প্রতি ঘন্টায় বি কত বেশি যাচ্ছে, প্রতি ঘন্টায় বি এর রিলেটিভ স্পিড, আর এস রিলেটিভ স্পিড কত হচ্ছে, যে আমাদের 1.5 কিলোমিটার, মানে মেকআপ দেবে। এবার তাদের মধ্যে গ্যাপ কতটুকু ক্রিয়েট হয়ে গিয়েছিল বলো তো, তাদের মধ্যে গ্যাপ ক্রিয়েট হয়ে গিয়েছিল 12 ঘন্টার কারণে। কেন? কারণ হচ্ছে বি কতক্ষণ লেট, 3 ঘন্টা লেট। আর সেই 3 ঘন্টা এ তো বসেছিল না, এ কত দূর গিয়েছিল, 12 কিলোমিটার। তাহলে 12 কিলোমিটার বিকে মেকআপ দিতে হবে, তাই না? আচ্ছা, তো 12 কিলোমিটার মেকআপ দিতে বির কত সময় লাগবে, টাইম কতটুকু লাগবে, যে ডিস্টেন্স হচ্ছে 12 আর স্পিড হচ্ছে 1.5, মেকআপ দেওয়ার স্পিড কি, মেকিং আপ স্পিড কত, ঠিক আছে না, 1.5। তাহলে কত হচ্ছে, কত সময় লাগবে, 12/3 ইন্টু 2, দ্যাট ইজ ইকুয়াল টু 8 ঘন্টা। কত ঘন্টা, 8 ঘন্টা। বুঝতে পারলে? তার মানে বি এর আমি যদি ডায়াগ্রামটা এরকম করে দিই তাহলে এরকম হবে, তাই না? এরকম হবে ডায়াগ্রামটা। আর এই ডায়াগ্রামটা একটু এইদিকে করি, ওয়ান সেকেন্ড। হ্যাঁ, ডায়াগ্রামটা এরকম হবে, হ্যাঁ কি না, যে এটা তো প্রথমে এ শুরু করেছিল 12 কিলোমিটার, সামনেই আছে এটা এ, আর বি তারপরে যাত্রা শুরু করলো কত স্পিডে, 5.5 কিলোমিটার স্পিডে, আর এর স্পিড 4 ছিল, 1.5 করে মেকআপ দিচ্ছে। তো বি ধরতে ধরতে কোথায় গিয়ে ধরবে, এখানে গিয়ে ধরবে। তার মানে এই যে রাস্তাটা সেটা আমাকে বের করতে লাগবে। তো এই বি এর ধরতে কত সময় লাগবে, 8 ঘন্টা। আর বি তাহলে কত ডিস্টেন্সে গিয়ে ধরবে, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু আমাদের কত হচ্ছে, যে বাবু 5.5 কিলোমিটার স্পিডে বিকে দৌড়াতে হবে কত ঘন্টা, 8 ঘন্টা। দ্যাট ইজ এতটা ডিস্টেন্স তাকে যেতে হবে। 40 আর 4 দ্যাট ইজ ইকুয়াল টু 44 কিলোমিটার দূরে গিয়ে তাদের দেখা হবে, মানে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেন। দেখো, আমি আমার বেস্ট দিয়ে বোঝাচ্ছি, এটাই আমার বেস্ট লিমিট। তো কি, যদিও একটা করে মেথড আমরা পুরো পোস্টমর্টম তো করা সম্ভব না আমাদের প্র্যাকটিস সেটে, তো যেটা বেস্ট মেথড হতে পারে, হ্যাঁ, সময়ের সঙ্গে এবং তোমাদের সময়ের সঙ্গে না, যে আমি হয়তো আমার মতো করে করলে আমি অন্যভাবে করতাম, কিন্তু তোমাদের দিক থেকে ভেবে তোমরা যেটাকে সহজে ধরে নাও অ্যাবজর্ব করতে পারবে, তোমাদের মাইন্ডে সিঙ্ক করবে যে ব্যাপারটা, সেই ধরনের মেথডই কিন্তু আমি রাখছি। ওকে, তো হোপফুলি তোমাদের খুবই হেল্প করছে ভিডিওগুলো, হোপসো। তো কোশ্চেন নাম্বার 19-এ কী বলেছে, যে 21তম ইনিংসে 84 রান করায় তার গড় রান 2 বাড়ে, তবে 21তম ইনিংসের পরে গড় রান কত হবে? একজন ব্যাটসম্যান 21তম ইনিংসে কত রান করেছে, যে 20টা ইনিংস তো আগে ছিল, গড় কত ছিল জানি না, আমি একদম বেসিক রাখছি। 21তম ইনিংসে তার গড় রান কত বেড়ে গেল, গড় রান বেড়ে গেল 2 বেড়ে গেল। তো তোমরা যদি পাতিভাবেও করো তাহলে কী হবে, যে 20টা ইনিংসে মোট রান কত ছিল, 20x, আর 21টা ইনিংসে মোট রান কত ছিল, 21x প্লাস 42, তাই না? 21x প্লাস 42, মানে এই দুটো যদি গুণ করি, হ্যাঁ কি না? এবার বলো তো, এই 20 নম্বর ইনিংস আর 21 নম্বর ইনিংসের মধ্যে রানের পার্থক্য কত, 84 নম্বর, তাই না? তার মানে সিম্পলভাবেই যদি আমি করি, আমি ডিফারেন্সিয়াল মেথড দিয়েও করতে পারি। তো সবার কথা মাথায় রেখে আমি বেসিকটাই রাখলাম, কারণ ডিফারেন্সিয়াল মেথড হয়তো অনেকেই জানো না। ওকে, যখন আমরা ক্লাসে আমার কনসেপচুয়াল ক্লাসগুলো করাবো তখন কিন্তু তোমরা সেটা দিয়ে
সেটা শিখে নিতে পারো সেখানে। ওকে, তো চলো তাহলে পার্থক্য করলে কত হচ্ছে বেসিকভাবে, যেহেতু তোমাদের দেখো প্রথমত তো টাইম প্রচুর, সময় অনেক, ম্যাক্স সময় পাবে তোমরা ডব্লিউবিএসএসসি গ্রুপ সিটিতে। তো তোমাদের কোনো চাপই নেই, মেথড কোনো ম্যাটার করবে না এক্ষেত্রে, বুঝতে পারলে? মেথডের কোনো ম্যাটারই করার কথা না, যথেষ্ট সময় থাকবে, আরামসে করো অঙ্কগুলো। তো তোমাদের যে গড় রানটা প্রথমে ছিল, সেই গড় রানটা কত ছিল? তাহলে গড় রানটা ছিল এক্স, মানে দ্যাট ইজ হলো 42। কিন্তু পরের গড় রান চেয়েছে, তবে 21তম ইনিংসের পরের গড় রান কত হবে? সেই 42 সঙ্গে 2 বৃদ্ধি হবে, তাই না? 42-এর সঙ্গে 2 বৃদ্ধি হয়েছে, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়েছে নতুন গড়? 44। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশান সি। তো মনে রাখবে যে ডিফারেন্সিয়াল মেথড দিয়েও করা যায়। ওকে, তো সেটা কি চাইলে তোমরা অন্য কোথাও দেখে নিতে পারো, বা যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি ডিফারেন্সিয়াল মেথডটা শেয়ার করে দেবো। ওকে, চলো নেক্সট কোশ্চেনে কী বলেছে দেখো, একটু ডিফারেন্সিয়াল মেথড দিয়ে আমি তোমাদেরকে এটাই করিয়ে দেখাচ্ছি। ওকে, ডিফারেন্সিয়াল মেথডটা কী আসলে এটাই বলি, খুবই ইজি কনসেপ্ট, আমরা যেটা ডেইলি লাইফে ইউজ করি সেটাই। বলছি কিছু সংখ্যক ছাত্র, আমি কতজন ছাত্র আমি জানি না, মনে করো 1 জন ছাত্র, তাদের গড় কত? 55। ওকে, তাদের মধ্যে 20 জন, সেই টোটাল ছাত্র, এটা হচ্ছে টোটাল সেই টোটালের মধ্যে পার্ট করে যদি বলি যে 20 জনের গড় কত? 60 কেজি। আর বাকি কিছু জন ছাত্র আছে, আমি জানি না কতজন, মানে বলতে গেলে এখানে এক্স মাইনাস কতজন হবে? 20 জন হবে, তাই না? কারণ টোটাল যদি 1 জন হয়, এখানে 20 জনের হিসাব হয়ে গিয়েছে, তাহলে এক্স মাইনাস 20 জন থাকছে। ওকে, তাদের গড় ওজন কত? 51 কেজি। এবার ডিফারেন্সিয়াল মেথডটা হলো এখানে, যে দেখো এই যে 20 জন আছে না, এই 20 জনের এভারেজ কত বেশি? এভারেজ হচ্ছে 5 বেশি, মাথা পিছু 5, এভারেজ 5 বেশি। শুধু এটা কিন্তু কার ঘর? এটা হচ্ছে সংখ্যা, আর এটা হচ্ছে এভারেজের ঘর। তো এভারেজে কত বেশি? 5 বেশি। আর টোটালে কত বেশি? 5 গুণন 20, মানে 100 বেশি। কেন? মাথা পিছু যদি 5 বেশি হয়, তাহলে 20 জনে কত বেশি হবে? 100 বেশি হবে। আর এভারেজের ডিফারেন্সিয়ালের কনসেপ্টটা হলো এটাই, যে এভারেজ আমাকে মেনটেন করতে হলে কোথাও, আমি বলেছিলাম যে এভারেজ মেনটেন এইভাবেই হয়, তাই না? যদি কোথাও এক্সেস থাকে, সেই এক্সেসটাকে একজন লো দিয়ে পূরণ করে দেয়। তাহলে আমার এখানে যদি 100 বেশি হয়, তাহলে এখানে আমার ঘাটতি কত হতে হবে? 100 টোটাল ঘাটতি হতে হবে। ওকে, আর টোটাল ঘাটতি কীভাবে বুঝবো? যে দেখো আমার এখানে কত আছে ঘাটতি? অলরেডি কত আছে? 4 ঘাটতি আছে। আর এখানে তাহলে কতজন হতে হবে? 25 জন হতে হবে, তাই না? কারণ তবেই তো আমরা বলতে পারবো যে 4 25-এ আমার -100 ঘাটতি। বুঝতে পারলে কি না? তো এখানে যে 100 এক্সেস আছে, সেই 100 ঘাটতি এখানে পুষিয়ে দেবে। আর মাথাপিছু যেহেতু 4 আমাদের এভারেজের থেকে কমই, দেখো এভারেজ আমার 55 ছিল, সেখান থেকে আমার কত কম? 4 কম। তাহলে 100 পোষাতে গেলে আমার কতজন লাগবে? 4 করে যদি ঘাটতি হয়, 25 জনে মিলে তবেই 100-র ঘাটতি পূরণ হবে, তাই না? তার মানে কি হলো? আমাদের টোটাল ছাত্র সংখ্যা কত হয়ে গেল? টোটাল ছাত্র সংখ্যা দেখো, এখানে 20 আর এখানে 25, দ্যাট ইজ হচ্ছে 20 আর 25। তো মানে আমি বলতে চাচ্ছি যে এক্সেসের ঘরে কতজন আছে? 20 জন। আর ঘাটতির ঘরে কতজন আছে? 25 জন। আর দুজন মিলে কতজন? 45 জন ছাত্র আমাদের ওই স্কুলটাতে হোক বা ক্লাসে হোক আছে। বুঝতে পারলে? তো এই ছিল তোমাদের ক্লাস, হোপফুলি তোমাদের খুবই হেল্প করবে। ওকে, আজকের ক্লাসটি, এবং খুবই এনার্জেটিক একটি ক্লাস ছিল, খুবই ভালো লাগলো আমারও ক্লাসটি করার পরে, এবং তোমাদেরও আশা করি খুবই ভালো লাগবে। আর এই ধরনের কিছু অসাধারণ ভিডিও পেতে, অসাধারণ প্র্যাকটিস সেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল ম্যাথ ইজিফাইডের সঙ্গে জুড়ে থেকো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, স্টে টিউনড।